প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ শেরপুর, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বিষয়ের মোহাম্মদ আল ফারাবির রাষ্ট্রদর্শন ও অবদান নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা আল ফারাবির রাজনৈতিক মতবাদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। রাষ্ট্রচিন্তায় আল ফারাবির কি কি অবদান রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে পারবে। আলোচনার শুরুতেই আমরা মোহাম্মদ আল ফারাবি সম্পর্কে জেনে নিব। মোহাম্মদ আল ফারাবি হচ্ছেন প্রাচ্যের রাষ্ট্রচিন্তার জগতে একজন প্রভাবশালী রাষ্ট্রচিন্তাবিদ। তোমরা নিশ্চয়ই জানো, প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে আমরা মূলত অ-ইউরোপীয় রাষ্ট্রচিন্তা অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রচিন্তার বাইরে যে সকল রাষ্ট্রচিন্তা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। বিশেষ করে এশিয়া এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের রাষ্ট্রচিন্তাকে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলা হয়ে থাকে। আর এই প্রাচ্য রাষ্ট্রচিন্তায় মুসলমানদের অবদান অধিক থাকার কারণে এটিকে মুসলিম রাষ্ট্রচিন্তা বলা হয়ে থাকে। আর মুসলিম রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে আল ফারাবি হচ্ছেন প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। আল ফারাবি আব্বাসীয় শাসনামলের ৮৭০ সালে তুর্কিস্তানের ফারাব নামক শহরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আবু নাসের মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল ফারাবি এবং তিনি ফারাবি আল তুর্কি নামে পরিচয় লাভ করেছিলেন বা উপাধি গ্রহণ করেছিলেন। যদিও পরবর্তী সময়ে বিশেষ করে রাষ্ট্রচিন্তায় তিনি আল ফারাবি নামেই অধিক পরিচিত। ইউরোপে আল ফারাবিকে ফারাবিয়াস বলে আখ্যায়িত করা হয়ে থাকে। আল ফারাবি শুধুমাত্র রাষ্ট্রচিন্তা নয়, রাষ্ট্রচিন্তার বাইরেও তিনি বিভিন্ন বিষয়ে তার মতাদর্শ বা তার দার্শনিক যে মনোভাব সেগুলো তিনি প্রকাশ করেছিলেন। এখানে তোমরা কিছু বিষয় নাম দেখতে পাচ্ছ, যেমন আলকেমি, দর্শন, যুক্তি, পদার্থবিজ্ঞান বা মনোবিজ্ঞান, এ সকল বিষয়ে তার বড় ধরনের অবদান রয়েছে। ৯৫০ সালে তিনি বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কে ইন্তেকাল করেন। এ পর্যায়ে আমরা আল ফারাবির কিছু রচনাবলী সম্পর্কে জানব। আল ফারাবি মূলত এরিস্টটল এবং প্লেটোর যে মূল গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন এবং এভাবেই তিনি মূলত রাষ্ট্রচিন্তায় মুসলমানদেরকে পরিচয় করিয়েছিলেন। আর এই কাজটি করতে গিয়ে তিনি এরিস্টটলের দর্শন এবং ইসলামী রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে প্রায় ৭০টি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি হচ্ছেন প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি ইসলামী বিশ্বকোষ এবং মুসলিম তর্কশাস্ত্রের রচয়িতা। আল ফারাবির রাষ্ট্রতত্ত্বের অসংখ্য গ্রন্থ রয়েছে, এর মধ্যে কিছু মৌলিক গ্রন্থ সম্পর্কে আমরা এখানে দেখব। প্রথমটি হচ্ছে সিয়াসাতুল মাদানিয়া অর্থাৎ নগর রাষ্ট্রের শাসন ব্যবস্থা। এর পরেরটি হচ্ছে আরা, এটির পুরো নাম হচ্ছে আরা উহ নীল মাদিনাতুল ফাজিলা অর্থাৎ আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। এবং তৃতীয় যে বইটি রয়েছে সেটি হচ্ছে সিয়াসত বা রাজনীতি। আল ফারাবি মূলত শেষের যে দুই বইটি রয়েছে অর্থাৎ আরা এবং সিয়াসত, এই দুটি গ্রন্থের মধ্য দিয়েই তিনি মূলত তার রাষ্ট্র সম্পর্কিত বা সরকার সম্পর্কিত রাজনীতি সম্পর্কে তার যে মতবাদ এগুলো তিনি। ইসলামী রাষ্ট্র দর্শনে আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, কেননা তিনি হচ্ছেন প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি ইসলামী ভাবধারার সাথে গ্রিক দর্শনের সমন্বয় সাধন করেছিলেন। অর্থাৎ তিনি হচ্ছেন প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি প্লেটো এবং এরিস্টটলের যে মূল গ্রন্থগুলো ছিল এগুলোকে অনুবাদ করে মুসলমানদের রাষ্ট্রচিন্তা বা জ্ঞান চর্চার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সাথে তিনি হচ্ছেন এরিস্টটলের পরবর্তী সময়ে এমন একজন রাষ্ট্রচিন্তাবিদ যিনি এরিস্টটলের সমপর্যায়ের মতবাদ নিয়ে রাষ্ট্রচিন্তা সম্পর্কিত বিভিন্ন মতবাদ প্রদান করেছিলেন। এবং এ কারণে অনেকে আল ফারাবির রাষ্ট্রচিন্তার সময়কে নিউ প্লেটোনিজম হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ তিনি
প্লেটো এরিস্টটলের কে অনুসরণ করলেও তাদেরকে একেবারে অন্ধভাবে অনুসরণ না করে বরং তাদের চিন্তাধারাকে আরো বিস্তৃতভাবে এবং নতুনত্বের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর এই সকল কারণেই মূলত রাষ্ট্রচিন্তাবিদের যারা সমালোচক বা গবেষক রয়েছেন তারা মোহাম্মদ আল ফারাবিকে মুআল্লিম আল সানি অর্থাৎ দ্বিতীয় শিক্ষক বা দ্বিতীয় এরিস্টটল হিসেবে আখ্যায়িত করে থাকেন। এ পর্যায়ে আমরা আল ফারাবির রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করব। আল ফারাবির রাষ্ট্রচিন্তার প্রথম যে বিষয়টি রয়েছে, তিনি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তার মতবাদ ব্যাখ্যা করেছেন। যেহেতু আল ফারাবির মতে মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে সুখ অর্জন করা বা শান্তি অর্জন করা, অতএব মানুষের সমষ্টিগত সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই মূলত রাষ্ট্রের বিকাশ ঘটেছিল। দ্বিতীয় যে কারণটি তিনি ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে মানুষের যুক্তি বিশ্লেষণের ক্ষমতা রয়েছে, অর্থাৎ মানুষ খুব সহজেই ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো বিচার বিশ্লেষণ করতে পারে। অতএব মানুষ ভালো কোনো লক্ষ্য পূরণের জন্য বা নিজের যে স্বার্থ রয়েছে এই স্বার্থগুলোকে অর্জন করার জন্য, অর্থাৎ সুখ শান্তি এই লাভ করার জন্যই মূলত রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করেন। আল ফারাবি রাষ্ট্রকে কিছু সমবায়ের সমষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এলাকা, নগর, প্রজাতি, জনপদ এই প্রত্যেকটি বিষয় হচ্ছে এক একটি সমবায় এবং এই সমবায়গুলো সমষ্টিগত রূপই হচ্ছে রাষ্ট্র। এবং আল ফারাবি এ কারণেই রাষ্ট্রকে মানব সমবায় ব্যবস্থার মধ্যে পূর্ণাঙ্গ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে ঘোষণা করেছেন। আল ফারাবি রাষ্ট্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। আল ফারাবির মতে মানুষের সমাজ প্রধানত দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে অপূর্ণ সমাজ, অর্থাৎ অপূর্ণ সমাজ বলতে তিনি মূলত কোনো একটি জনপদ, কোনো একটি এলাকা বা কোনো একটি গ্রাম এগুলোকে বুঝিয়েছেন, যেগুলো পরিপূর্ণভাবে রাষ্ট্রের যে কাঠামো বা রাষ্ট্রের যে উদ্দেশ্য সেগুলো পূরণ করতে পারে না। আর দ্বিতীয় যে সমাজটির কথা তিনি বলেছেন সেটি হচ্ছে পূর্ণ সমাজ। এই সমাজকে তিনি আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন, তিনটি শ্রেণী বিভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে বড় সমাজ, মধ্যম সমাজ এবং ছোট সমাজ। বড় সমাজ বলতে আল ফারাবি বিশ্ব রাষ্ট্র ব্যবস্থাকে বুঝিয়েছেন, অর্থাৎ পৃথিবী বা বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সবগুলো রাষ্ট্রের সম্মিলিত রূপকে তিনি বড় সমাজ হিসেবে বা বড় পূর্ণ সমাজ হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে জাতিসংঘের কথা বলতে পারি, যেহেতু জাতিসংঘ বিশ্বের একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে গঠিত, সেক্ষেত্রে আল ফারাবির এই বড় সমাজ বলতে তিনি মূলত জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানকেই বুঝিয়েছেন। দ্বিতীয়ত মধ্যম পূর্ণ সমাজ, অর্থাৎ এই সমাজকে তিনি মূলত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায় এটি হচ্ছে কোনো সাম্রাজ্য বা খেলাফত যা পৃথিবীর কোনো একটা বড় অংশ নিয়ে গঠিত হতে পারে। অর্থাৎ পৃথিবীতে বর্তমানে যে স্বাধীন রাষ্ট্রগুলো রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রই এক একটি সাম্রাজ্য বা খেলাফতের মাধ্যমেই তৈরি হয়েছে। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নগর রাষ্ট্র। আমরা প্লেটোর সময়কালে বা গ্রিসের সময়ে নগর রাষ্ট্র বা সিটি স্টেটের কথা জেনেছি। ফারাবিও একই সাথে নগর রাষ্ট্র বা ছোট রাষ্ট্রের কথা তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ প্রত্যেকটি জনসমষ্টি এক একটি ছোট রাষ্ট্র। আমরা দেখি যে কোনো বৃহৎ রাষ্ট্রে একাধিক জনসমষ্টি বা একাধিক জনপদ নিয়ে গঠিত হয়। তো আবার এই একটি রাষ্ট্রের ভিতরে একাধিক যে জনপদ বা জনসমষ্টি রয়েছে তাদেরকে মূলত তিনি ছোট রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি আল ফারাবির মতে যে পূর্ণ সমাজকেই তিনি মূলত রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। এ পর্যায়ে আমরা আল ফারাবির চুক্তি তথ্য নিয়ে আলোচনা করব। আল ফারাবি রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে একটি চুক্তির কথা বলেছেন। এই চুক্তির নাম দিয়েছেন তিনি পারস্পরিক অধিকার বর্জনের চুক্তি। তিনি বলেছেন যেহেতু প্রাচীনকালে থেকেই মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ বা বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ অরাজকতা বিরাজমান ছিল এবং প্রকৃতিতে ক্ষমতাশীল ব্যক্তিরা বা ক্ষমতাশীল দল যারা ছিলেন তারা নিজেদের স্বার্থ এবং কর্তৃত্ব বজায় রাখার জন্য সবসময় দুর্বল শ্রেণীর উপর তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করত এবং এই পর্যায় থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যই মূলত নিজেদের মধ্যে এক ধরনের চুক্তি করে, যে চুক্তির ভিত্তিতেই একসময় রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের জন্ম হয়। পারস্পরিক অধিকার বর্জনের চুক্তি বলতে আল ফারাবি মূলত এমন এক চুক্তিকে বুঝিয়েছেন যে চুক্তির অধীনে
কোনো ব্যক্তি কোনো কোনো অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ক্ষমতাশীল দল দ্বারা আক্রান্ত হলে পারস্পরিক সবাই একত্রিতভাবে ওই শক্তি বা ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ওই দুর্বল ব্যক্তি বা দুর্বল দলকে তারা রক্ষা করবে। এছাড়া যেহেতু দ্বন্দ্ব কলহ বিরাজমান ছিল, এই দ্বন্দ্ব কলহ বা অশান্তি থেকে শান্তির পথে অগ্রসর হওয়ার জন্য তিনি তখন তিনি জনগণের মধ্যে পারস্পরিক বিভিন্ন যে স্বার্থ আছে এই স্বার্থগুলোকে বর্জন করার মধ্য দিয়ে সমষ্টিগত স্বার্থের অর্জনের জন্য এক ধরনের চুক্তির কথা বলেছেন, যেটা তিনি তার চুক্তি তথ্যের মধ্যে উল্লেখ করেছেন। আর এই চুক্তিকে তিনি মূলত পারস্পরিক অধিকার বর্জনের চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। আল-ফারাবীর মতে রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে। আধুনিক কালেও আমরা রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পারি, যেমন জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তবে আল-ফারাবীর মতে রাষ্ট্রের 4টি উপাদান নির্দিষ্ট থাকলেও উপাদানগুলোর মধ্যে কিছু তারতম্য রয়েছে। যেমন তিনি রাষ্ট্রের প্রথম উপাদান হিসেবে জনগণের কথা বলেছেন। তার মধ্যে জনগণ বা মানুষ ছাড়া কখনোই রাষ্ট্রের অস্তিত্ব বা রাষ্ট্রের সৃষ্টি সম্ভব নয়। দ্বিতীয়ত ভূখণ্ড থাকতে হবে বা ভূমি থাকতে হবে। এবং তৃতীয় যে উপাদানটি রয়েছে মূলত আধুনিক উপাদানের সাথে এই জায়গায় তার পার্থক্য রয়েছে। তিনি আদর্শর কথা বলেছেন, কিন্তু আধুনিক কালে আমরা রাষ্ট্রের উপাদানে সরকারকে বিবেচনা করি। তিনি এখানে আদর্শ বলতে মূলত আদর্শ শাসক বা আদর্শ নেতার কথা বুঝিয়েছেন। অর্থাৎ আমরা যদি এটাকে বিবেচনা করি তাহলে বলতে পারি তিনি আদর্শ বলতে মূলত তিনি সরকারকেই বুঝিয়েছেন। যেহেতু তিনি আদর্শ রাষ্ট্রের ক্ষেত্রে একজন আদর্শ শাসকের প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং এই সম্পর্কে তিনি তার মতবাদ ব্যক্ত করেছেন, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। চতুর্থ যে উপাদানটি রয়েছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটি হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ একটি উপাদান, যেটি ছাড়া রাষ্ট্রের স্বীকৃতি বা স্বাধীনতা সম্ভব নয়। এরপর যে আমরা আল-ফারাবীর সার্বভৌমত্ব রাজনীতি নিয়ে আলোচনা করব। আল-ফারাবী সার্বভৌমত্ব বলতে রাইসুল আউয়াল বা প্রধানতম নেতাকে বুঝিয়েছেন। অর্থাৎ বর্তমানে আমরা সার্বভৌমত্ব বলতে এমন এক ধরনের ক্ষমতাকে বুঝাই যে ক্ষমতা অবিভাজ্য এবং অহস্তান্তরযোগ্য, যেটি শুধুমাত্র রাষ্ট্রেরই এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার বা যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারাই কেবলমাত্র রাষ্ট্রের প্রয়োজনে এটিকে ব্যবহার করতে পারে। আর আল-ফারাবীর মতে সার্বভৌমত্ব হচ্ছে সেই শাসক যিনি উত্তম শাসক হবেন এবং যার মধ্যে কিছু সুনির্দিষ্ট গুণাবলী বিদ্যমান থাকবে। তার মানে দাঁড়াচ্ছে যে সার্বভৌমত্ব বলতে আল-ফারাবী একজন এমন নেতাকে বুঝিয়েছেন যে নেতার উপরে আর কোনো ব্যক্তি থাকবে না এবং তার অধীনে সকল জনগণ পরিচালিত হবে এবং তিনি সকল জনগণকে যে কোনো আদেশ দেওয়ার অধিকার রাখবেন। আল-ফারাবীর মতে রাজনীতি বলতে তিনি জীবন নীতিকে বুঝিয়েছেন, যার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের জনগণের জীবন রক্ষা করা এবং মান উন্নয়ন করা, এবং রাজনীতির ক্ষেত্রে তিনি পারস্পরিক সহযোগিতাকে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তার মতে রাজনীতি হচ্ছে এমন এক ধরনের সহযোগিতা যেখানে পারস্পরিক বোঝাপড়া বা আদান প্রদানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এ পর্যায়ে আমরা আল-ফারাবীর রাষ্ট্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আল-ফারাবী মূলত রাষ্ট্রকে 5টি ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র, অকল্যাণকামী রাষ্ট্র, আদর্শচ্যুত রাষ্ট্র, অনৈতিক রাষ্ট্র এবং ভ্রান্ত রাষ্ট্র। কল্যাণকামী রাষ্ট্র বলতে তিনি কি বুঝিয়েছেন? কল্যাণকামী রাষ্ট্র বলতে আল-ফারাবী এমন এক ধরনের রাষ্ট্রকে বুঝিয়েছেন যে রাষ্ট্রের জনগণরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ করে থাকে। একই সাথে তাদের মূল লক্ষ্য হচ্ছে ইহকালীন এবং পরকালীন সুখ অর্জনে পরস্পরকে সহযোগিতা করা। আর আল-ফারাবীর মতে যে রাষ্ট্র কল্যাণকামী সেটিই হচ্ছে মূলত আদর্শ রাষ্ট্র। আদর্শ শাসকের গুণাবলীর ভিত্তিতে আল-ফারাবী কল্যাণকামী রাষ্ট্রকে আবার 4টি ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে প্রথম কল্যাণকামী রাষ্ট্র, দ্বিতীয় কল্যাণকামী রাষ্ট্র, তৃতীয় কল্যাণকামী রাষ্ট্র এবং চতুর্থ কল্যাণকামী রাষ্ট্র। আল-ফারাবী রাষ্ট্রের যে দ্বিতীয় শ্রেণী বিভাগটি রয়েছে সেটি হচ্ছে অকল্যাণকামী রাষ্ট্র। অকল্যাণকামী রাষ্ট্র বলতে এমন এক রাষ্ট্রকে তিনি বুঝিয়েছেন যেখানে রাষ্ট্রের শাসক
জনগণের কল্যাণ সাধনে ব্যর্থ হয় এবং একই সাথে যিনি শাসক হবেন তার শাসক হওয়ার জন্য আল-ফারাবি নির্ধারিত প্রয়োজনীয় গুণাবলীর অভাব থাকবে। এই ধরনের রাষ্ট্রকে তিনি মূলত অকল্যাণকামী রাষ্ট্র বলেছেন। এই রাষ্ট্রকেও তিনি আবার ৬ ভাগে ভাগ করেছেন। এখানে তোমরা নামগুলো দেখতে পাচ্ছ। প্রয়োজনাত্মক রাষ্ট্র, ধনতান্ত্রিক রাষ্ট্র, ভোগবিলাসী রাষ্ট্র, গৌরব প্রত্যাশী রাষ্ট্র, আধিপত্যবাদী রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র। এই ৬ ধরনের রাষ্ট্রকে তিনি অকল্যাণকামী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। আদর্শচ্যুত রাষ্ট্র। আল-ফারাবির মতে নৈতিকতা বিবর্জিত বা আদর্শহীন নেতৃত্বের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে বা পরিচালিত হয় সেই রাষ্ট্রই হচ্ছে আদর্শচ্যুত রাষ্ট্র। তার মতে আদর্শহীন নেতৃত্বের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে জীবনযাপনের জন্য, কেবলমাত্র ইহকালিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা, আনন্দ উপভোগ করা, খ্যাতি সম্মান, স্বাধীনতা অর্জন করা। এ পর্যায়ে আমরা আল-ফারাবির অনৈতিক রাষ্ট্র সম্পর্কে জানব। অনৈতিক রাষ্ট্র বলতে আল-ফারাবি সেসব রাষ্ট্রকে বুঝিয়েছেন যে রাষ্ট্রের নাগরিকরা সত্তার অস্তিত্ব এবং নীতিমালায় বিশ্বাস করে। এখানে সত্তা বলতে আল-ফারাবি সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন, যে সকল রাষ্ট্রের নাগরিকরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তার যে নীতিমালা বা তার যে আদেশ রয়েছে এগুলো তো সে বিশ্বাস করে এবং শান্তি অর্জনের জন্য এই পথগুলো অবলম্বন করা উচিত বলেও মনে করে, কিন্তু আসলে তারা এই সকল নীতিমালায় অনুযায়ী কোনো ধরনের কার্যক্রমে লিপ্ত হয় না। তো এই ধরনের রাষ্ট্রকেই আল-ফারাবি অনৈতিক রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। এরপরে রয়েছে ভ্রান্ত রাষ্ট্র। আল-ফারাবি ভ্রান্ত রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বুঝিয়েছেন যে রাষ্ট্রের নাগরিকরা সুখ অর্জনের জন্য প্রতিষ্ঠিত নীতিমালা উপেক্ষা করে শুধুমাত্র তাদের নিজের খেয়াল খুশি মতো বা ধারণার বশবর্তী নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, সেটাকে বুঝিয়েছেন। প্রতিষ্ঠিত নীতিমালা বলতে তিনি মূলত সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত নীতিমালাকে বাদ দিয়ে মানুষ দ্বারা সৃষ্ট বা মানুষ তার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন কিছু নীতিমালা দ্বারা যখন রাষ্ট্রের নাগরিকরা পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্র ব্যবস্থাকে তিনি ভ্রান্ত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। আল-ফারাবি আদর্শ রাষ্ট্রের কাঠামো ব্যাখ্যা করেছেন, কারণ আল-ফারাবির মূল একটি লক্ষ্য ছিল প্লেটোর ন্যায় আদর্শ রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত করা। আদর্শ রাষ্ট্র কাঠামো ব্যাখ্যা করতে গিয়ে আল-ফারাবি আদর্শ রাষ্ট্রকে মানবদেহের সাথে তুলনা করেছেন এবং এই রাষ্ট্রের আত্মাকে শাসক বলে ঘোষণা করেছেন। অর্থাৎ মানবদেহে যেমন হৃৎপিণ্ড বা আত্মাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হৃৎপিণ্ডকে সহযোগিতা করে দেহকে সুস্থ রাখার ক্ষেত্রে, একইভাবে শাসক হচ্ছে কোনো একটি আদর্শ রাষ্ট্রের আত্মা বা হৃৎপিণ্ড এবং সকল নাগরিকের কর্তব্য বা দায়িত্ব হচ্ছে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় শাসককে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করা, যাতে করে শাসক রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে এবং তাদের জন্য সুখ অর্জনের ব্যবস্থা করতে পারে। আল-ফারাবির মতে এই আদর্শ রাষ্ট্র ৫ ধরনের নাগরিক নিয়ে গঠিত হবে। তোমরা এখানে ৫ ধরনের নাগরিকের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছ। আল-ফারাবির মতে আদর্শ রাষ্ট্রের সর্বোত্তম নাগরিকরা হচ্ছেন যারা দার্শনিক এবং বুদ্ধিজীবী। দ্বিতীয় ভাগে রয়েছেন ভাষাবিদ। ভাষাবিদ বলতে তিনি কবি, সাহিত্যিক, ভাষ্যকার, প্রবন্ধকার, শিল্পী এদেরকে বুঝিয়েছেন। তৃতীয় বিভাগের নাগরিকরা হচ্ছেন পরিমাপক, অর্থাৎ হিসাব বিজ্ঞানী, গণিতবিদ, পরিসংখ্যানবিদ, জ্যোতিষী বা ডাক্তার যারা রয়েছেন। চতুর্থ পর্যায়ে নাগরিকদের মধ্যে রয়েছে যোদ্ধা শ্রেণী, যাদের কাজ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা। এবং পঞ্চম শ্রেণীর নাগরিক বলতে তিনি ধনী ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। এই ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছে ব্যবসায়ী এবং কৃষক শ্রেণী। মূলত এই ৫ ধরনের নাগরিকদের নিয়ে ফারাবির আদর্শ রাষ্ট্র গঠিত হবে। আল-ফারাবি আদর্শ রাষ্ট্রের কাঠামো ব্যাখ্যার সাথে সাথে আদর্শ রাষ্ট্রের নাগরিকদের যে শ্রেণী বিভাগ করেছেন, এর বাইরেও এক ধরনের নাগরিকরা আদর্শ রাষ্ট্রে অবস্থান করে, যাদেরকে তিনি স্বার্থন্বেষী মহল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এই সকল নাগরিকদেরকে রাষ্ট্রের আগাছা বলে আখ্যায়িত করে এদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য শাসককে নির্দেশ দিয়েছেন। এবং কেউ যদি চিহ্নিত হয় যে এরা রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যকলাপে বা রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত, তাদের কি ধরনের শাস্তির ব্যবস্থা করা যায় বা কিভাবে তাদেরকে পরিশুদ্ধ করা যায় সে সম্পর্কেও তিনি ব্যাখ্যা দিয়েছেন।
এক্ষেত্রে তিনি 4টি কাজের কথা বলেছেন। 1, রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করা যায়। দ্বিতীয়ত, তাদেরকে যে কোনো ধরনের শাস্তি প্রদান করা যাবে। তৃতীয়ত, তাদেরকে কারাগারে আটক রাখা। এবং চতুর্থ হচ্ছে তাদেরকে সৎ কাজ করার জন্য বাধ্য করা। অর্থাৎ আদর্শ রাষ্ট্রে যিনি শাসক থাকবেন তিনি এই ধরনের যারা স্বার্থন্বেষী লোকজন থাকবে তাদেরকে চিহ্নিত করে এই ধরনের শাস্তি বা এই ধরনের ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পরিশুদ্ধ করবেন। এরপর যে আমরা আদর্শ রাষ্ট্রের কাঠামোতে সরকার কাঠামো দেখব। আদর্শ রাষ্ট্রের সরকার কাঠামোতে তিনি 3 ধরনের কাঠামোর কথা বলেছেন। প্রথমে থাকবে শাসক বা রাইসুল আউয়াল, অর্থাৎ উত্তম শাসক বা প্রধানতম যিনি নেতা তার কথা তিনি বলেছেন, এবং ইনি সরকার কাঠামোর সবচেয়ে উপরে বা সর্বোচ্চ স্থানে অবস্থান করবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে মন্ত্রিসভা, অর্থাৎ এই মন্ত্রিসভা রাইসুল আউয়াল বা যিনি শাসক থাকবেন তার নেতৃত্বে পরিচালিত হবে এবং তার পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠিত হবে। তৃতীয় যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সরকারি কর্মচারী বিভাগ। সরকারি কর্মচারী বিভাগ মন্ত্রিসভা দ্বারা পরিচালিত হবে। সরকারি কর্মচারীদের মধ্যে আবার ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মচারীর কথাও তিনি উল্লেখ করেছেন। রাষ্ট্রের সরকার কাঠামোকে এই 3 ভাগে ভাগ করে তিনি প্রত্যেকের জন্য পৃথক দায়িত্বের কথা বলেছেন, এবং তিনি বলেছেন প্রত্যেক বিভাগ যদি তাদের উপর অর্পিত দায়িত্বগুলো পৃথকভাবে পালন করে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় পালন করে তাহলে খুব সহজেই রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। আর এই ধারণা থেকে আমরা আল ফারাবির কাছ থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটি লাভ করি, যেটি পরবর্তী সালে জিন বোদিন এবং মন্টেস্কুর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এই পর্যায়ে আমরা আল ফারাবির মতে কে রাষ্ট্রপ্রধান হবে সে বিষয় সম্পর্কে জানব। আল ফারাবি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি তার গুণাবলী ও কার্যক্ষমতা দ্বারা জনসাধারণকে সহজে নিয়ন্ত্রণ বা প্রভাবিত বা পরিচালনা করতে পারবে, এবং তাকে অবশ্যই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। একইভাবে সম্পূর্ণ এবং চরম শান্তি অর্জন করার সেবার মন মানসিকতা তার মধ্যে থাকতে হবে। যেহেতু ফারাবির মতে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুখ শান্তি অর্জনে সহায়তা করা, অতএব যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি অবশ্যই নাগরিকদের সর্বোচ্চ সুখ দেওয়ার জন্য সজাগ থাকবেন। রাষ্ট্রে যিনি প্রধান হবেন তাকে কখনোই অন্য কারো আনুগত্য করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রের যিনি প্রধান হবেন তাকে অবশ্যই এমন ব্যক্তি হতে হবে যিনি সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কারোর আনুগত্য স্বীকার করে নেবে না, এবং জাগ্রত ধ্যানে কর্মে বা নিদ্রিত যে কোনো অবস্থাতেই রাষ্ট্রপ্রধান থাকুক না কেন তাকে সবসময় সক্রিয় বুদ্ধি সহযোগিতা লাভ করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খেয়াল করবে, সক্রিয় বুদ্ধি বলতে তিনি মূলত সৃষ্টিকর্তা প্রদত্ত ওহী বা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো আদেশকে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রপ্রধান এমন এক ব্যক্তি হতে হবে যাকে সৃষ্টিকর্তা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন, সরাসরি যাকে সহযোগিতা করবেন, এই বিষয়টার উপর আল ফারাবি খুব গুরুত্ব দিয়েছেন। আর এই সকল বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিয়ে তিনি মূলত রাষ্ট্রপ্রধান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করেছেন, এবং তাকেই তিনি মূলত রাইসুল আউয়াল বা প্রথমতম একজন শাসক হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আল ফারাবির রাষ্ট্রচিন্তার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই আদর্শ রাষ্ট্রের যিনি প্রধান শাসক থাকবেন বা রাষ্ট্রপ্রধান থাকবেন তাকে তিনি রাইসুল আউয়াল বা উত্তম শাসক হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই ক্ষেত্রে রাইসুল আউয়াল কেমন ব্যক্তি হবে বা কোন ধরনের নেতাকে আমরা রাইসুল আউয়াল বা উত্তম শাসক বলবো তার জন্য তিনি বেশ কিছু গুণাবলী বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার আলোচনায়। আমরা এখানে সেই বৈশিষ্ট্য বা গুণাবলী এখন দেখব। প্রথমে তিনি বলেছেন যে রাইসুল আউয়াল বা উত্তম শাসককে অবশ্যই সুস্বাস্থ্য এবং একটি প্রফুল্ল মনের অধিকারী হতে হবে, একই সাথে তার কোনো ধরনের শারীরিক ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না। তাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধি, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। তার স্মরণ শক্তি অবশ্যই প্রখর থাকতে হবে। তাকে অবশ্যই উত্তম বক্তা এবং বাকপটুতা থাকতে হবে। শিক্ষার প্রতি অনুরাগী, সহজ সরল এবং ধৈর্য সহকারে জ্ঞান লাভের
ইচ্ছা তার মধ্যে থাকতে হবে। রাষ্ট্রের কাজকর্ম পরিচালনা করতে গিয়ে তার মধ্যে অবশ্যই ভারসাম্যের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কারো প্রতি যাতে অন্যায় বা কারো প্রতি যাতে কোনো ধরনের আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি না হয় সেদিকের শাসককে অবশ্যই গুরুত্ব রাখতে হবে। তিনি বলেছেন, পানাহার এবং যৌন ইচ্ছার উপর অবশ্যই একজন উত্তম শাসকের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং উত্তম শাসককে অবশ্যই অধিক আনন্দের প্রতি আগ্রহী হওয়া যাবে না। উত্তম শাসনে তাকে অবশ্যই ধন সম্পদের প্রতি খুব। শিক্ষার্থীরা, তোমরা এখানে উত্তম শাসকের আরো কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। যেমন উত্তম শাসকের সবসময় সত্যবাদী লোকদের সাথে বন্ধুত্ব এবং মিথ্যাবাদী যে লোক রয়েছেন তাদেরকে বর্জন করতে হবে। একই সাথে উত্তম শাসককে উদার মনের অধিকারী হতে হবে, ন্যায়পরায়ণ ব্যক্তি হতে হবে। তাকে নিঃসংকোচ, নির্ভয় বা বিনা দ্বিধায় যে কোনো ভালো কাজ বা ভালো আদেশ প্রয়োগের ক্ষমতা থাকতে হবে। তাকে দৃঢ় সিদ্ধান্ত বা অটুট মনোবল ও সাহসিকতা অর্জন করার শক্তি থাকতে হবে। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে উত্তম শাসককে রাষ্ট্রের স্বার্থে বা জনগণের কল্যাণের জন্য যে কোনো সময় জিহাদ পরিচালনা করার জন্য ক্ষমতা থাকতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।